আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ঢাকা উইমেন কলেজের সকল ছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমি শিল্পোদ্যোগের অধ্যায় ৩ নিয়ে আলোচনা করব। অধ্যায় ৩-এর নাম হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ের পরিচিতি। প্রথমেই আমরা জানব ক্ষুদ্র ব্যবসায়ের সংজ্ঞা। এখানে সংজ্ঞাটা লেখা আছে এরকম: যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান স্বল্প পুঁজি, ক্ষুদ্রায়তন, স্থানীয় কাঁচামাল এবং স্বল্প সংখ্যক শ্রমিক কর্মী নিয়ে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান বলে। অর্থাৎ এখানে সংজ্ঞাতেই লেখা আছে যে স্বল্প পুঁজি মানে মূলধন হবে কম এবং কাঁচামাল হবে স্থানীয় এবং শ্রমিক সংখ্যাও হবে সেখানে কম, এবং এদেরকে নিয়েই হবে ক্ষুদ্র ব্যবসা এবং পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে। ক্ষুদ্র এই শব্দটি আপেক্ষিক, এক দেশ থেকে অন্য দেশে, এক অর্থনীতি থেকে অন্য অর্থনীতিতে, এক সময় থেকে অন্য সময়ে ক্ষুদ্র শব্দটি ভিন্ন রূপে আবির্ভূত হয়। তারপর আমরা জানব ক্ষুদ্র ব্যবসায়ের বৈশিষ্ট্য। ক্ষুদ্র ব্যবসায়ের প্রথমেই আছে স্বল্প মূলধন, যেটা আমরা সংজ্ঞাতেই পরিচিত হয়েছি। স্বল্প মূলধন ক্ষুদ্র ব্যবসার অন্যতম একটি বৈশিষ্ট্য। এই ব্যবসায়ের মূলধন মাঝারি ও বৃহৎ প্রতিষ্ঠানের মতো অধিক না হয়ে সীমিত আকারের হয়ে থাকে। 2016 অনুযায়ী শিল্পনীতি অনুযায়ী উৎপাদনকারী শিল্পের বেলায় কোনো শিল্পের স্থায়ী সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ভূমি ও কারখানা ভবন বাদে ন্যূনপক্ষে ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা থাকলে তাকে ক্ষুদ্রায়তন শিল্প বলে। তবে বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি একটু ভিন্ন। সেখানে সম্পত্তির মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ ভূমি ও কারখানা দালান বাদে ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ হলে এর সংজ্ঞায় অন্তর্গত হয়। ২ নম্বর আসি স্বাধীন ব্যবস্থাপনা। ক্ষুদ্র ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি বেশ স্বাধীনতা ভোগ করে। ক্ষুদ্র ব্যবসায় আমরা যতটুকু জানি যে এক মালিকানা হয়। এক মালিকানা হওয়ার জন্য মালিক নিজের স্বাধীন মতো এটি পরিচালনা করে, পরিচালিত করে। সে তার মতোই যখন যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সে ধরনের ব্যবস্থা গ্রহণ করে। এক কথায় পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং সর্বোপরি নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্যোক্তা ব্যাপক স্বাধীনতা ভোগ করেন। ৩ নম্বর, এলাকা কেন্দ্রিক কার্যক্রম। ক্ষুদ্র ব্যবসায়ের কার্যক্রম মূলত একটি নির্দিষ্ট এলাকায় গণ্ডীভূত। আবার কোনো কোনো ক্ষেত্রে এর কার্যক্রম কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যেও সীমাবদ্ধ। ক্ষুদ্র ব্যবসায় নিয়োজিত শ্রমিক, কর্মচারী, মালিক, ভোক্তা সকলেই নির্দিষ্ট এলাকার অধিবাসী হয়ে থাকে। যেহেতু এটা ক্ষুদ্র ব্যবসায় এক মালিকানার, এটি তার নিজের এলাকার বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করে না। যেমন আমাদের দেশে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কি করেন, পান ব্যবসায়ী সে ক্ষুদ্র ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী সেও ক্ষুদ্র ব্যবসায়ী, মুদির দোকানদার সেও ক্ষুদ্র ব্যবসায়ী। তাহলে সে তার এলাকার বাইরে গিয়ে এ ধরনের কোনো ব্যবসায় পরিচালনা করে না, নিজের এলাকার ভিতরেই থাকে এবং নিজের এলাকার কাঁচামালই সে ব্যবহার করে। তারপর আসি ৪ নম্বর, ক্ষুদ্র আয়তন ব্যবসায়। সীমিত শ্রমিক কর্মচারী, ক্ষুদ্র মূলধন, স্বল্প পরিসরে যন্ত্রপাতি ব্যবহার ইত্যাদি বিষয়গুলো ক্ষুদ্র ব্যবসায়ের আয়তনকে সীমিত করেছে। অর্থাৎ ক্ষুদ্র ব্যবসার কার্যাবলী মূলত বৃহদায়তন ব্যবসায়ের কাঁচামাল সরবরাহ দেওয়া এবং উৎপাদিত পণ্য বন্টনে সহায়তা করা। আচ্ছা, ক্ষুদ্র আয়তনের ব্যবসায়
বৃহৎ আয়তনের ব্যবসায়কে সাধারণত কাঁচামালের যোগান দিয়ে থাকে। কিভাবে? যখন আমরা জানি যে সুতা তৈরি করার পরে সুতা থেকে কাপড় তৈরি হয়, কাপড় থেকেই একটা পোশাক তৈরি হয়। যে সুতা উৎপাদন করছে, সুতাটা আমরা তুলা থেকে পাচ্ছি। যে তুলা উৎপাদন করছে এবং তুলা বিক্রি করছে, সে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়। তাহলে যখন সুতা থেকে তুলা থেকে সুতা তৈরি হচ্ছে, তুলা উৎপাদনকারী একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যে সুতা তৈরি করছে সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যে কাপড় তৈরি করছে সে তাহলে কি সুতা ব্যবসায়ী, এবং তুলা উৎপাদনকারী সে কাপড় উৎপাদনকারীকে কাঁচামাল দিয়ে সাহায্য করছে। তাহলে বৃহদায়তন প্রতিষ্ঠানে সে কি কাঁচামাল সরবরাহ করছে। তাহলে 5 নম্বর আসি, ব্যবসায়ের কার্যপ্রকৃতি। ক্ষুদ্র ব্যবসায়ের কার্যপরিধি অত্যন্ত সীমিত। এরূপ ব্যবসায়ের কার্যক্রম মূলত নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত এবং বিক্ষিপ্তভাবে এলাকা কেন্দ্রিক গড়ে ওঠে। ক্ষুদ্র ব্যবসায়ের কার্যক্রম দ্বারা নির্দিষ্ট এলাকার ক্রেতাদের চাহিদা পূরণ করা হয়ে থাকে। সেখানে বৃহদায়তন প্রতিষ্ঠানের কার্যাবলী সারা দেশে এমনকি সারা বিশ্বে সম্প্রসারিত হয়। আমাদের দেশ আমরা বলি আমরা মাছে ভাতে বাঙালি, বা আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, কিন্তু এখন এই মাছটাকেও বিদেশে রপ্তানি করা হচ্ছে। তাহলে যারা মাছ উৎপাদন করছে তারাও কিন্তু ব্যবসায়টাকে বৃহদায়তন প্রতিষ্ঠানের সাথে যুক্ত করছে, সারা বিশ্বের কাছে এটি পৌঁছে দিচ্ছে। 6 নম্বর আসি, স্বল্প সংখ্যক শ্রমিক কর্মী। যেহেতু এটা ক্ষুদ্র ব্যবসায়, এখানে শ্রমিক সংখ্যা কম থাকে। বাংলাদেশ সরকারের শিল্পনীতি 2016-তে বলা হয়েছে, উৎপাদনকারী শিল্পের বেলায় শ্রমিকের সংখ্যা 31 জন থেকে 120 জন থাকলে তাকে ক্ষুদ্র আয়তন শিল্প বলে। তবে বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেখানে 16 জন থেকে 50 জন কর্মী কর্মরত থাকলে সেটা হবে ক্ষুদ্র ব্যবসায়। তাহলে উৎপাদনকারী শিল্পের বেলায় একরকম, আর বাণিজ্যিক ও সেবামূলক শিল্পের বেলায় আরেক রকম। তারপরে আসি সহজ নিয়ন্ত্রণ। যেহেতু এক মালিকানা ব্যবসায়, এক মালিকানা তার নিজের মতো করে এই ব্যবসায়টা নিয়ন্ত্রণ করে থাকে। স্থানীয় কাঁচামালের ব্যবহার, যেটা আগেই বললাম যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী নিজের এলাকার সব কাঁচামাল সে ব্যবহার করে। তাহলে স্থানীয় কাঁচামাল যেমন আমরা আমাদের এলাকায় বিভিন্ন ধরনের গ্রামাঞ্চলের সবজিগুলো চাষ হয়, তাহলে সবজিগুলো আবার বাজারে বিক্রি হচ্ছে, তাহলে এলাকার কাঁচামালগুলো এখানে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও মাটি, পানি, তারপর হচ্ছে কি জৈব সার, সবকিছুই এখানে ব্যবহৃত হচ্ছে। বাজার শেয়ার, নির্দিষ্ট পণ্য বাজারে কত অংশ প্রতিষ্ঠান সরবরাহ করে তাই হলো সেই প্রতিষ্ঠানের বাজার শেয়ার। স্থানীয়ভাবে স্থাপিত ক্ষুদ্র ব্যবসায়ের দ্বারা উৎপাদিত পণ্য বা সেবা বাজারে কোনো প্রতিনিধিত্বমূলক স্থান দখল করে না। যেহেতু এটা ক্ষুদ্র ব্যবসায়, তাই এটি বাজারে তেমন কোনো শেয়ার দখল করে না। এরপর আমরা চলে আসি ক্ষুদ্র ব্যবসায়ের প্রকারভেদ। ক্ষুদ্র ব্যবসায় 3টি প্রকৃতিতে বিভক্ত। একটি হচ্ছে মালিকানার ভিত্তিতে, আরেকটি হচ্ছে কার্য প্রকৃতির ভিত্তিতে, আরেকটি হচ্ছে অন্যান্য। মালিকানার ভিত্তিতে ক্ষুদ্র ব্যবসায় 3 ধরনের। একটি হচ্ছে এক মালিকি ক্ষুদ্র ব্যবসায়, অংশীদারি ক্ষুদ্র ব্যবসায়, যৌথ মূলধনী ক্ষুদ্র ব্যবসায়। এক মালিকি ক্ষুদ্র ব্যবসায় যেখানে একজন মাত্র মালিক থাকবে, সেই সবকিছু নিয়ন্ত্রণ পরিচালনা করবে, এটা হচ্ছে এক মালিকি ক্ষুদ্র ব্যবসায়। 2 নম্বরে আসি অংশীদারি ক্ষুদ্র ব্যবসায়। অংশীদারি বলতে আমরা সেখানে কথাতেই বুঝতে পারছি এখানে অংশ থাকবে। অংশ থাকা মানে হচ্ছে মালিকানা একের অধিক থাকবে। আর এই ধরনের ব্যবসার ক্ষেত্রে চুক্তির ভিত্তিতে পরিচালিত হয় এবং সাধারণত সদস্য সংখ্যা সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে 2 থেকে 20 জন, আর্থিক ব্যবসায়ের ক্ষেত্রে 2 থেকে 10 জনই সীমাবদ্ধ থাকে। এবং চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি।
তারপর আসি 3 নম্বরে, যৌথ মূলধনী ব্যবসায়। যৌথ মূলধনী যে সকল ব্যবসা প্রতিষ্ঠান কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় সেটি হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়। অংশীদারিতে চুক্তির ভিত্তিতে হয়, আর যৌথ মূলধনীতে কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়। চুক্তিটা লিখিতও হতে পারে, অলিখিত হতে পারে। যৌথ মূলধনী তাহলে শিল্পনীতি অনুযায়ী 2016 সালের শিল্পনীতি অনুযায়ী উৎপাদনকারী শিল্পের বেলায় নিয়োজিত মূলধনের পরিমাণ 15 কোটি টাকার ঊর্ধ্বে নয়, অথবা শ্রমিকের সংখ্যা 120 জনের কম থাকলে, অথবা বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে 2 কোটি টাকার ঊর্ধ্বে নয়, অথবা ব্যবসায়ে নিয়োজিত শ্রমিক কর্মীর সংখ্যা 50 জনের কম, এরূপ ব্যবসায় প্রতিষ্ঠানকে যৌথ মূলধনী ব্যবসায় বলে। আমাদের দেশে বা বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায় লক্ষ্য করা যায় না, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অধিকাংশ সময়ে ক্ষুদ্র ব্যবসায় লক্ষ্য করা যায়। এখন আমরা আসি কাজের ভিত্তিতে ক্ষুদ্র ব্যবসায়ের প্রকারভেদ। প্রথমেই 1 নম্বরে হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। কাজের ভিত্তিতে মানে কাজটা কি ধরনের? যে সকল উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষুদ্রায়তনে তাদের উৎপাদন কার্য পরিচালনা করে তাদেরকে উৎপাদনকারী ক্ষুদ্র ব্যবসায় বলে। তাহলে যে কোনো জিনিস উৎপাদন করে, কি কি উৎপাদন করে? যেমন সিলেট অঞ্চলে বাঁশ এবং বেত শিল্প, উপকূলীয় অঞ্চলে লবণ শিল্প, পাবনা ও টাঙ্গাইলে তাঁত শিল্প মূলত স্থানীয় কাঁচামালের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। তাহলে আমরা দেখি সিলেটে বাঁশ এবং বেত প্রচুর পরিমাণে পাওয়া যায়, এগুলো হচ্ছে কাঁচামাল, এর জন্যই সিলেটে বাঁশ এবং বেত শিল্প গড়ে উঠেছে। আবার উপকূলীয় অঞ্চলে লবণ শিল্প, কারণ সমুদ্রের নোনা জল থেকেই লবণ উৎপাদন করা হয়। দেখা যায় উপকূলীয় অঞ্চলে আমরা যখন টেকনাফের দিকে যেতে থাকি, আমরা অনেকেই সেন্ট মার্টিনে গিয়েছি, তো টেকনাফে দিয়ে যাওয়ার সময় দেখা যায় যে মাইলের পর মাইল লবণ উৎপাদন করছে। তাহলে উপকূলীয় অঞ্চলে লবণ উৎপাদনের জন্য খুবই উপযোগী। পাবনা এবং টাঙ্গাইলে তাঁত শিল্প মূলত স্থানীয় কাঁচামালের উপর। আচ্ছা, পাবনাতে তাঁত শিল্প গড়ে উঠেছে কারণ সেখানে তাঁত শিল্পের জন্য যে কাঁচামাল দরকার তার অনেক প্রাচুর্যতা বা প্রচুর পরিমাণে পাওয়া যায়। 2 নম্বর আসি সেবা প্রতিষ্ঠান। ক্ষুদ্র আয়তনে যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান সেবা সংশ্লিষ্ট বিষয়ে নিজেকে জড়িত রাখে তাকে ক্ষুদ্রায়তন সেবা প্রতিষ্ঠান বলে। যেমন হাসপাতাল, নার্সিং হোম, কুরিয়ার সার্ভিস, ফোন ফ্যাক্স সার্ভিস ইত্যাদি ক্ষুদ্রায়তন বৈশিষ্ট্য সেবা প্রতিষ্ঠানের জ্বলন্ত উদাহরণ। আচ্ছা, হাসপাতাল আমরা এখন দেখি যে কিছু কিছু ওষুধের দোকানের পাশেই লেখা থাকে যে ডাক্তার উপস্থিত আছেন। এটা রোগীদের সুবিধার্থে তারা একজন ডাক্তারকে নিয়োগ করেন একটা নির্দিষ্ট সময়ে, যাতে করে সেই রোগীকে সেবার মাধ্যমে কোনো উপকার করা যায়, আবার তার দোকানের ওষুধটাও বিক্রি হয়। তারপর হচ্ছে কুরিয়ার সার্ভিস একটি ক্ষুদ্র ব্যবসায় এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় পাঠাতে সবসময় আমাদের যাওয়া সম্ভব হয় না বা সময়ের কারণে আমরা যেতে পারছি না, সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য আদান প্রদান করতে পারি। ফোন ফ্যাক্স সার্ভিস, আগে দেখা যেত যে একটা ফোনের জন্য আমাদের কারোর সাথে যোগাযোগ করার জন্য চিঠির মাধ্যমে যখন ছিল অনেক সময় অপেক্ষা করতে হতো। তারপরে আস্তে আস্তে ফোনের দোকান হলো, সেখান থেকে আমরা খুব সহজেই ফোন করতে পারতাম খুবই স্বল্প মূল্যে। এখন তো ফোন হাতের মুঠোয়। এছাড়াও আমরা যে টাকা লেনদেন করি সব সময় ব্যাংক খোলা থাকে না, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফোনের মাধ্যমেও টাকা আদান প্রদান বা তথ্য আদান প্রদান
করা যায়। তারপর আসি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। পাইকারি ব্যবসায় হলো মধ্য স্বত্বভোগী এমন ব্যবসায় প্রতিষ্ঠান যা অধিক পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে। তাহলে পাইকারি ক্ষুদ্র আয়তনের পাইকারি ব্যবসা মূলত উৎপাদক এবং খুচরা ব্যবসায় সাহায্যকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। তাহলে এটা একজন মধ্যস্থতা কারবারি। সে কি করে? পাইকারি ব্যবসায় যেমন আর আড়তদারের কাছ থেকে যখন মাছ যিনি ব্যবসা করছেন পাইকারি আড়তদারের কাছ থেকে বেশ কিছু মাছ কিনে নিয়ে আসেন, তারপর সেখান থেকে সে বিভিন্ন লোকের কাছে বা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে মাছগুলো ভাগে ভাগে ভাগ করে দেন। আমরা আবার এগুলো খুচরা ব্যবসায়ীর কাছ থেকে কিনতে পারি। তাহলে তারপরে আসি গবেষণা ও উন্নয়ন। গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানগুলো বৃহদায়তন প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠলেও বর্তমানে ক্ষুদ্র পরিসরে ব্যাপকভাবে এরূপ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। 5 নাম্বার, খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান পাইকার বা অন্যান্য উৎস হতে পণ্য সামগ্রী ক্রয় করে চূড়ান্ত ভোক্তার নিকট ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বিক্রয় করে তাকে ক্ষুদ্র ব্যবসায় বলে। যেটা আমরা আগেই বললাম পাইকারি ব্যবসার কাছ থেকে নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা কি করে? এগুলো খুচরা বাজারে বিক্রি করে। তারপরে আসি পরিবহন। ব্যবসায় সহায়ক কার্য হিসাবে পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন ব্যবসার পরিধি বর্তমানে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিস্তৃত। আন্তর্জাতিক পরিবহন ব্যবসায় প্রকৃতিগত কারণে বৃহদায়তন হলেও জাতীয় পর্যায়ে এরূপ ব্যবসা অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্র আয়তনের হয়। যেমন যারা পরিবহন ব্যবসার সাথে জড়িত আছেন তাহলে দেশের এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় নিয়ে যেতে বা এক স্থান থেকে পণ্য আরেক জায়গায় নিয়ে যেতে যে পরিবহন আমরা ব্যবহার করে থাকি, এগুলো কি ক্ষুদ্র ব্যবসায়ী এই ধরনের পরিবহনের ব্যবসাগুলো করে থাকে, আমরা এর মাধ্যমে উপকারিতা পেয়ে থাকছি। তারপর আসি অন্যান্য। কৃষিভিত্তিক শিল্পভিত্তিক সৃজনশীল প্রশিক্ষণ। কৃষিভিত্তিক যে সকল ক্ষুদ্র ব্যবসায় গড়ে ওঠে তাকে কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প বলে। যেমন পোল্ট্রি ফার্ম, ফিশারিজ, নার্সারি। যেমন কৃষিভিত্তিক কোনো জিনিস তৈরি করা, ফিশারিজ থেকে যে পোনা উৎপাদন করা হয় এখানে, তারপর পোনা থেকে এটা এক ধরনের ক্ষুদ্র ব্যবসায় যারা পোনা উৎপাদন করে, আবার যারা পোনা থেকে মাছ উৎপাদন করে তারাও এক ধরনের ক্ষুদ্র ব্যবসায়। নার্সারিতে আমরা দেখি কি গাছ তৈরি করে বা গাছের সব যাবতীয় কাজ বা যাবতীয় জিনিস আমরা নার্সারি থেকে পেয়ে থাকি, সার, মাটি, টব। তারপরে আসি শিল্প ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়। তাহলে কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায় বৃহৎ শিল্পের উচ্ছিষ্ট পণ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এরূপ ক্ষুদ্র ব্যবসায় বড় বড় শিল্পাঞ্চলে গড়ে ওঠে। যেমন জুট মিল এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র পাট ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায় গড়ে ওঠে এবং চামড়া প্রক্রিয়াকরণ এলাকায় চামড়া ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায় গড়ে ওঠে। তারপর আসি সৃজনশীল ব্যবসায়। সৃজনশীল মানে হচ্ছে নতুন কোনো কিছু তৈরি করা, যেমন আমরা হস্তশিল্প, কারুশিল্প, পেইন্টিংস এ ধরনের। সৃজনশীল যেটা একজন মানুষ নিজের মন থেকে নিজের মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে আমাদের সাথে উপস্থাপন করে। এই ধরনের ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় সৃজনশীল ব্যবসায়ী। 4 নম্বর আসি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রশিক্ষণ সকল প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সকল প্রতিষ্ঠানের পক্ষে এরূপ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না।
তাই এর পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য ক্ষুদ্র ব্যবসায়ের আওতায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। আমরা সবাই কম বেশি যে ধরনের কাজগুলো করতে চাই সে ধরনের ব্যবসায় সম্পর্কে জানি, কিন্তু তারপরও আমাদের কাজটাকে ভালোভাবে সম্পূর্ণ করার জন্য আমরা সে কাজের উপর হাতে কলমে কিছু শিখি, সেটাই হচ্ছে প্রশিক্ষণ। তো ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে কেউ যদি যেমন হাতের কাজের কথা একটু আগে বললাম, কেউ যদি টুকটাক হাতের কাজ জানে, সে যদি আরো কিছু নতুন নতুন সেলাই শেখে এবং মানে যে কাজগুলো অনেক দ্রুততার সাথে করতে পারবে, তাহলে প্রশিক্ষণের মাধ্যমে তার কাজটা একটু সহজ হবে। তারপর হচ্ছে কৃষি ভিত্তিক, যেমন বিভিন্ন সবজি বা বিভিন্ন গাছ লাগালে অনেক সময় গাছে পোকা ধরে, গাছ মরে যাচ্ছে। সেক্ষেত্রে যদি প্রশিক্ষণ নেওয়া হয় যে কোন রোগে, গাছের কোন রোগের জন্য কি ধরনের ঔষধ বা কি ধরনের যত্ন দরকার, প্রশিক্ষণের মাধ্যমে সে এই জিনিসগুলো জানলে তার ব্যবসায়ের পক্ষে কাজ করতে সুবিধা হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।